মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের দক্ষিণে বিস্তীর্ণ জলরাশি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। চোল আমল থেকে ভারত সমুদ্রের উপর কর্তৃত্ব করেছে। চোল শাসক রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ, এদের আমলে চোলদের শৈলেন্দ্র সাম্রাজ্য অভিযান বা মালদ্বীপ বিজয়ের মাধ্যমে ভারতীয়রা সমুদ্র শাসনের যে নজির রেখেছে, পরবর্তীকালে তা না থাকলেও সমুদ্রের ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের নাম বিশেষভাবে যুক্ত। অষ্টাদশ শতক থেকে এদেশ যে ঔপনিবেশিক শাসনের বেড়াজালে জড়িয়ে পড়ে, তা এসেছে সামুদ্রিক যোগাযোগের কারণেই। পর্তুগিজ, দিনেমার, ইংরেজ বা ফরাসিরা সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠার সূত্র ধরেই ভারতে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। প্রত্যক্ষভাবে ইউরোপকে জুড়ে দেয় এদেশের বাণিজ্যের সঙ্গে, আর এই সূত্র ধরেই বণিকের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে। এদেশের ভৌগোলিক অবস্থান তথা ভারতের পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্ত জুড়ে বিস্তীর্ণ জলরাশি উপস্থিতি সুপ্রাচীনকাল থেকে সমুদ্র বাণিজ্যকে সম্ভব করে তুলেছিল। ভারতের পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগরের অবস্থান। একাদশ শতকের শেষের দিকে ভারত মহাসাগরে বাণিজ্যের গতিবিধির কিছু লক্ষণ ছিল স্পষ্ট। ভারতের পশ্চিম উপকূলে সবচেয়ে বড় বন্দর ছিল গুজরাটের কাম্বে। পিরেজ লিখেছেন, কাম্বের দুই বাহু প্রসারিত ছিল। কাম্বের বড় প্রতিদ্বন্দ্বী ছিল সে সময় ভারতের দক্ষিণে মালাবার উপকূলের কালিকট বন্দর। কালিকটের সঙ্গে বাণিজ্য চলত পারস্য, কাম্বে, মালদ্বীপ, লোহিত সাগর অঞ্চলের। পঞ্চদশ শতকে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভারত, চীন ও জাপানের মধ্যে পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কার উত্থান। এই উত্থান কালিকটের চীনা বণিকদের আগমনকে অপ্রয়োজনীয় করে তুলেছিল। ভারত মহাসাগরের পশ্চিম দিকে অর্থাৎ আরব সাগর অঞ্চলের দিক ছিল আরব বণিকদের প্রাধান্য। পূর্ব দিকে চীনা। সে সময় ইন্দোনেশিয়ার সমুদ্রপথে একচেটিয়া বাণিজ্য করত জাভা মালবের ব্যবসায়ীরা। পরবর্তী অংশে অর্থাৎ কাম্বে থেকে মালাক্কা পর্যন্ত ছিল গুজরাটের মুসলমান তথা ভারতীয় বণিকদের প্রাধান্য। এক কথায় ভারত মহাসাগরের পূর্ব দিকে চীনা জাঙ্কের প্রাধান্য, জাঙ্ক চীনা জাহাজ, আর পশ্চিমে আরবদের ধাউয়ের প্রাধান্য, ধাউ জাহাজ, আর মধ্যবর্তী অংশে ছিল ভারতীয় জাহাজ। পঞ্চদশ শতকের শেষ ও ষোড়শ শতকের সূচনায় এই ছিল ভারত মহাসাগরের বাণিজ্যের মূল কথা। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামার নেতৃত্বে উত্তর মহাসাগরিক হয়ে ভারতে আসার পথ আবিষ্কৃত হয়। এর ফলে এখান থেকে ভারতের বাণিজ্য ইউরোপের বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়ে। পর্তুগিজরা ভারত মহাসাগরের সমুদ্র বাণিজ্যে প্রতিষ্ঠা করেন, তা এস্টাডো দ্য ইন্ডিয়া নামে পরিচিত। ভারত মহাসাগরের পর্তুগিজদের এই আবির্ভাব ষোড়শ শতকে সমুদ্র বাণিজ্যে এক নতুন যুগের সূচনা করে। তবে এই শতকের আরব সাগরের গা ঘেঁষে প্রায় 3টি সাম্রাজ্যের আবির্ভাব ঘটে। তার মধ্যে অন্যতম ছিল মুঘল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক আকবর 1570-এর দশকের গুজরাট অধিকার করেন। পঞ্চদশ শতকের শেষ ভারতে পর্তুগিজদের এই আবির্ভাব ষোড়শ শতক থেকে ভারতের মহাসাগরের বাণিজ্যে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। তারা আরব সাগরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উপর জোর দেয়। ভাস্কো ডা গামার প্রথম যাত্রার সঙ্গে সঙ্গে পর্তুগালের রাজা ম্যানুয়াল পারস্য ভারত আরব জলপথের নির্বতী উপাধি নেন। পর্তুগিজদের লক্ষ্য হয়ে পড়ে আরব সাগরের কর্তৃত্ব প্রতিষ্ঠার উপর। ষোড়শ শতকে পর্তুগিজরা মূলত মশলার বাণিজ্যের করত। 1511 সালে তারা গোলমরিচ উৎপাদনের প্রধান কেন্দ্র ভারত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত মুলাক্কাস দখল করে। তবে মালাবার ভারত থেকে তারা অধিকাংশ গোলমরিচ সংগ্রহ করত। এছাড়া ঘোড়ার ব্যবসায় পর্তুগিজদের আকর্ষণ ছিল। তারা গুরুত্বপূর্ণ ঘাঁটি গোয়া ঘোড়া বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। গুজরাটি বণিকরা জাহাজে করে পারস্য, লোহিত সাগরের বন্দরগুলিতে তাদের পণ্য পাঠাতো। তার মধ্যে মশলাও ছিল। পর্তুগিজরা মাঝ সমুদ্রে এইসব জাহাজের উপর নিয়ন্ত্রণ বা আক্রমণ চালাতে শুরু করে। গুজরাটি বণিকরা এই পরিস্থিতিতে সমুদ্রপথে নিরাপদে চলাচলের জন্য পর্তুগিজদের কাছ প্রথা মেনে নিয়েছিল। কাম্বে থেকে যাত্রা শুরু করে গুজরাটি জাহাজ দিউতে গিয়ে শুল্ক দিত। তারপর সেখান থেকে পারস্য হয়ে বা লোহিত সাগরের উদ্দেশ্যে যাত্রা করত। ষোড়শ শতকে যেসব ভারতীয় বন্দরগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তাদের মধ্যে ভারত মহাসাগরীয় বাণিজ্যে তার উল্লেখযোগ্য ছিল গুজরাটের কাম্বে, সুরাট, দিউর কথা বলা যায়। মালাবার অঞ্চলের প্রধান বন্দর ছিল কালিকট, আর উপকূলে মুসলিমপত্তম। আর বাংলাদেশে ছিল চট্টগ্রাম, সপ্তগ্রাম, হুগলি। পরবর্তীকালে সুরাটই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। তবে শুধু তাই নয়, এই শতকের শ্রেষ্ঠ বন্দর হয়ে ওঠে সুরাট। সুরাটের এই সমৃদ্ধির পশ্চাতে মুঘল সম্রাটদের ভূমিকা ছিল যথেষ্ট। তারা সুরাট বন্দরকে হজের জন্য নির্দিষ্ট বন্দর হিসেবে গ্রহণ করেছিল। এই বন্দরের বাণিজ্যের জন্য একটা বড় মুঘল নৌবহর ছিল। শাহজাহান স্বয়ং সুরাটের নৌ বাণিজ্যে অংশ নিয়েছিল। সতীশচন্দ্রের লেখা থেকে জানা যায় 1650 খ্রিস্টাব্দে শাহজাহান গুজরাটে 6টা থেকে 8টা জাহাজ তৈরির নির্দেশ দিয়েছিলেন। মীর জুমলা, শাহ সুজার মতো শাসকবর্গ এই সমুদ্র বাণিজ্যে অংশ নিয়েছিল। ষোড়শ শতাব্দী সপ্তদশ শতকের প্রথমার্ধে এশিয়া থেকে মশলা রপ্তানির বাণিজ্যের পর্তুগাল আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তাতে আকৃষ্ট হয়ে ইংরেজ ও ডাচরা এশিয়াতে বাণিজ্য করার জন্য কোম্পানি প্রতিষ্ঠিত করেছিল। এইভাবে প্রায় একই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে প্রতিষ্ঠিত হয়।
সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে এই দুই কোম্পানি এশীয় বাণিজ্যে পর্তুগিজদের পিছনে ফেলে দেয়, ফলে পর্তুগিজ বাণিজ্যে গুরুত্ব হারিয়ে ফেলে। এই শতকের মধ্যবর্তীকালে এই দুই কোম্পানির বাংলায় কুটির স্থাপন করে বাণিজ্য শুরু করে। সুশীল চৌধুরীর মতে 16 শতকের শেষ দিক থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলার সর্বাপেক্ষা বৃহৎ বন্দর ছিল হুগলি। তাছাড়া অষ্টাদশ শতকের প্রথম দিকে অপর দুই ইউরোপীয় কোম্পানি ডেনিশ কোম্পানি এবং অ্যাস্টেন কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করে। এই সমুদ্র বাণিজ্যে যেসব পণ্যের ব্যবসা চলত তার মধ্যে বস্ত্র এবং মশলা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। লোহিত সাগর অঞ্চলে রপ্তানি হতো কাপড়, নীল আর মাদকদ্রব্য। আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো গরম কাপড়, রেশম বস্ত্র এবং সোনারূপা। রপ্তানিকৃত পণ্যের মধ্যে নীল আসতো গুজরাট, আগ্রা থেকে, মালাবার অঞ্চল থেকে গোলমরিচ, সিংহল থেকে দারুচিনি, ভারতবর্ষ থেকে কাপড় যেত দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কায়। গুজরাটি বণিকদের এক গোষ্ঠী ভারতবর্ষ থেকে কাপড় এবং খাদ্যশস্যের বিনিময়ে পূর্ব আফ্রিকা থেকে কৃতদাস, আবলু স্কার্ট, হাতির দাঁত, সোনা ইত্যাদি আমদানি করত। তাছাড়া অন্য একটি সমুদ্রপথে ভারতীয় বণিকরা হেড্রামো থেকে হরমুজ হয়ে পারস্য সাগর দিয়ে ভারতে আসতো ঘোড়া, মুক্তো, পার্সিয়ান সিল্ক কার্পেট নিয়ে। বাংলা থেকে সমুদ্রপথে রপ্তানি হতো কাপড়, কাঁচা রেশম, খাদ্য, শস্য। করমণ্ডল উপকূল বন্দর থেকে রপ্তানি হতো কাপড় ও সুতো। যেসব পণ্য বাংলা থেকে রপ্তানি হতো তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঁচা রেশম, চিনি, বস্ত্র। এছাড়া গুজরাট থেকে রপ্তানি হতো তুলা, মালাবার থেকে গোলমরিচ। নীল রপ্তানি হতো গুজরাট এবং বাংলা থেকে। ইউরোপের ভারতীয় নীলের চাহিদা ছিল যথেষ্ট, কারণ এর দাম ও কার্যকারিতা ছিল অনেকটাই বেশি। বুরহানপুর, সরখেজের উৎকৃষ্ট নীল উৎপন্ন হতো। তবে সপ্তদশ শতকের ভারতীয় নীলের চাহিদা ক্রমশ হ্রাস পায়। এই সময় থেকে আবার সোরা রপ্তানি হতে শুরু করে। অষ্টাদশ শতকে পর্তুগিজরা ছাড়াও ডাচ, ইংরেজরা এই সোরার ব্যবসায় লিপ্ত হয়। 16 শতকে যেসব পণ্য সামগ্রী ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে আসতো তার মধ্যে প্রধান হলো সোনা, রূপা, কিছু মশলাপাতি আর ঘোড়া। আর অল্প বিস্তর আসতো মালয় থেকে টিন, পূর্ব আফ্রিকা থেকে হাতির দাঁত, পারস্য উপসাগরের অঞ্চল থেকে রং করার জন্য গাছগাছরা, মদ, গোলাপ জল, নানান শুকনো ফল ইত্যাদি। পশ্চিম এশিয়া থেকে সোনারূপা ভারতে আমদানি হতো, সেটাই হয়ে উঠছিল বেশি অর্থকারী। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। ভারতের সমুদ্র বণিকরা দেশের কয়েকটি বিশেষ এলাকায় বাস করতেন। গুজরাটের সুরাট বন্দর, কেরালা উপকূল কালিকট, করমণ্ডলের মুসলিপত্তম, গাঙ্গেয় উপত্যকার হুগলি ছিল ভারত মহাসাগরের সমুদ্র বাণিজ্যের প্রধান কেন্দ্র। এর মধ্যে সপ্তদশ শতকের মুঘল বাণিজ্যের শ্রেষ্ঠ ছিল সুরাট। সুরাটের বণিকরা ভারত মহাসাগরের বিভিন্ন বন্দরের সঙ্গে ব্যবসায় লিপ্ত হয়েছিল। সপ্তদশ শতকে সুরাটের সমৃদ্ধি ছিল বিশেষ চোখে পড়ার মতো। প্রায় 40টি গুজরাটি জাহাজ এই লোহিত সাগর বাণিজ্যে প্রতি বছর নিযুক্ত থাকত। প্রধানত গুজরাটি কাপড়, আগ্রার অঞ্চলের নীল, মালাবারের মশলা এইসব রপ্তানি হতো গুজরাটি জাহাজগুলোয়। এর বিনিময়ে ভারত আসতো আরবি ঘোড়া, কফি, কিছু ফল আর প্রচুর টাকা। এভাবে কাঁচা টাকা কত যে আসতো তার ঠিক ঠিকানা ছিল না, হিসাব জানা ছিল না। মোখা বন্দরকে সে যুগে বলা হতো মুঘল সাম্রাজ্যের রত্ন ভাণ্ডার। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওর প্রশ্নটি বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বা লাইক করে জানিও।